Okay, the thing is actually this slide has been prepared by Mr. Salihul Islam. My respected sir, he's a doctor. I mean PhD করছে স্যার, ঠিক আছে। সো স্যার হচ্ছে বিশাল এক্সপিরিয়েন্স। তো আমার কাছে মনে হয়েছে স্যার যে স্লাইডটা প্রিপেয়ার করা আছে ওটাই এর থেকে বেটার বানানো হয়তো আমার মতো ছোট মানুষের পক্ষে পসিবল। হ্যাঁ, আমার আরো নলেজ দরকার। তারপরে হচ্ছে সো আমি এই স্লাইডটি আসলে কন্টিনিউ করতে চাই, কারো তো কোনো অসুবিধা থাকবে না, রাইট? আচ্ছা, আপনারা হচ্ছে এই জিনিসগুলো আপনাদের পোর্টাল আছে না, পোর্টালে সব কিছু আমি আপলোড করব, ঠিক আছে। এছাড়া হচ্ছে গুগল ক্লাসরুমে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কের মধ্যে সব কিছু মানে ক্লাস লেকচার বা আদার থিংস যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো একটু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমার ক্লাসের বাইরে আপনারা তো এখানে আসলে 3 ঘন্টা মনোযোগ ধরে রাখাটা একটু কষ্ট, তাই না? কিছু কিছু সময় আসলে কথা স্কিপ হয়ে যেতে পারে। তো এর আসলে সমাধান কি? এর সমাধান হিসেবে আসতেছে যে রেকর্ডিং, হ্যাঁ। আর এছাড়া সমাধান হচ্ছে আপনাদের ইউটিউবে there is a man named Anisul Islam. He has a playlist on C programming. আপনারা এখন সার্চ করতে পারবেন, ঠিক আছে। একটা প্লেলিস্ট আছে, ঠিক আছে। সো হি ইজ ভেরি পপুলার ইন বাংলাদেশ। He lives in Finland actually. So when it comes to Dhaka, actually different universities are trying to contact him, please take a session with us. I like that. He is very popular and like celebrity and very good teacher as well. Right? আমি জাভা প্রোগ্রামিং আসলে শিখছিলাম ওনার লেকচার করব, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। সো আমার ক্লাসের বাইরে ওনার লেকচারগুলো দেখতে পারেন। আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল। কারণ হচ্ছে আমি বলতে চাই নাজিফা ম্যাডামও আপনাদের পড়ায়, আমিও আপনাদের পড়াই, রাইট? একই টপিকই পড়াচ্ছি, কিন্তু দুইজনের ক্লাসে গেলে দুই ধরনের ইনফরমেশন পাবো। জিনিসটা এরকম না যে হইতেছে যে আমি যেটা বুঝাইতেছি ম্যাডাম আবার অন্য জিনিস বুঝাই ফেলা গেছে, না। এক একজনের বুঝানোর স্টাইলে এরকম কিছু কিছু ইনফরমেশন দেখবেন ডিফারেন্ট আসতেছে, বুঝতে পারতেছি। সো ওনার লেকচার দেখলে আসলে কিছু কিছু ইনফরমেশন ডিফারেন্ট পাবেন। আমি জাস্ট বুঝতে যাচ্ছি সবারই তো জ্ঞানের একটা লেভেল আছে, রাইট? ঠিক আছে। ম্যাডাম হয়তো একটু ম্যাডাম বেশি জানে, তো ম্যাডাম হয়তো একটু অ্যাডভান্স জিনিস সম্পর্কে আপনাদের আইডিয়া দিবে, আমি একটু কম জানি, সো অত হয়তো অ্যাডভান্স দিতে পারতেছি না, এরকম হইতে পারে, ঠিক আছে। নট শিওর। সো ঘটনাটা হচ্ছে না, আমি জাস্ট বুঝাইতে যাচ্ছি একই ক্লাস বিভিন্ন জায়গায় করলে আপনি বিভিন্ন ইনফরমেশন পাবেন, বাট ডিফারেন্ট না, টপিক ডিফারেন্ট হয়ে যাবে। এক একজন এক এক অ্যাঙ্গেলে এক একটা জিনিসটা দেখে, রাইট? আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 জনের চিন্তা ভাবনা 10, ঠিক আছে। আমি যে জিনিসগুলো বুঝাবো ওই জিনিসগুলো আপনারা 10 জন 10 ভাবে চিন্তা করবেন, রাইট? তো আমাদের টিচারদেরও ক্ষেত্রেও সেম, আমরা বিভিন্ন ভাবে চিন্তা করি, ঠিক আছে। এটা আসলে ভালো। সো এটা বলতেছি আপনাদের হয়তো কিছু কিছু জিনিস নাজিমা ম্যাডামের সাথে কমন করে যাবে। সো আমরা একটু শুরু করি। আমার কথা হচ্ছে সি প্রোগ্রামিং আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, সো দেখেন, ইংলিশে লেকচার দিলে অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? ইংলিশে লেকচার দিলে অসুবিধা আছে? ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। Acknowledgement actually, so the acknowledgement is actually from where the slide has been prepared. Actually, there is a book named this, and it has been written by CSE department, Kharagpur IIT, and all the content of these slides has been taken from this book. So we have to acknowledge this. Why? Because actually we are learning something from a source, so we should mention the source, right? He has the credit. আমি বুঝতে যাচ্ছি যে ওনার তো ক্রেডিটটা তো না, যে আমি ওনার কন্টেন্ট থেকে শিখতে পারছি উনি একটা সহজভাবে একটা জিনিস বানাইছে, রাইট? যেমন আমরা কি দিই, পিসি দিই না, যে প্রোফাইল পিকচার দিলে কি করি, পিসি দিয়ে কি দিলে পিকচার ক্রেডিট সামথিং কিছু একটা, হ্যাঁ, ওখানে হচ্ছে আপনার ফ্রেন্ডে ট্যাগ করে দেন, তাই না? কেন? যাতে তার একটু ভালো লাগে, তাই তো? ঘটনাটাই। তো
আমরাও চাই অথরের ভালো লাগে, তো এই কারণে আসলে এটা দেওয়া আছে, এটা সবসময় ইউজ করবো, ঠিক আছে? কারো কন্টেন্ট থেকে কিছু পড়তেছেন ওই জিনিসগুলো। আচ্ছা, সো অ্যাকচুয়ালি there is a keyword called abstract. Abstract জিনিসটা কি? Abstract জিনিসটা হচ্ছে আমরা দেখতেছি এটা কাজ করতেছে, কিন্তু কিভাবে কাজ করতেছে সেটা জানি না। বুঝতে পারছি? আপনারা জাভা প্রোগ্রামিং এ পরের সেমিস্টারে গিয়ে এই কিওয়ার্ডটার সাথে আরো ইন ডিটেইল আপনারা পরিচিত হবেন, বাট আমি একটু ধারণা দিতে চাই যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি। আচ্ছা দেখেন, আমরা ফাইল কপি করতেছি, কম্পিউটারে ফাইল কাট করতেছি, এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে রাখতেছি, আমরা দেখতেছি এটা কাট করছি, ওটা ওই ফোল্ডার চলে গেছে। কেমনে গেল? এটিএম বুথে কার্ড ঢুকাইছি, উইথড্র বাটনে চাপ দিছি, 500 টাকা বাইরে গেল। ভিতরে কি হচ্ছে জানি না, আমরা শুধু দেখছি যে আমার উইথড্র বাটনে চাপ দিছি, আমার হচ্ছে 500 টাকা বের হয়ে গেছে, রাইট? মানে আমরা কাজটা দেখছি, অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হয়েছে উই ডোন্ট নো, ঠিক আছে? এই যে কনসেপ্টটা যে আসলে কাজ হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে সেটা আমি জানি না, আসলে এটা আমাদের জানার দরকারও। কারণ কি, ধরেন যে স্ট্যান্ডার্ড চার্টার, রাইট? স্ট্যান্ডার্ড চার্টারের ভূত আছে, স্ট্যান্ডার্ড চার্টারের ভূতের ভিতরে কিছু প্রোগ্রামিং করা আছে, ওই প্রোগ্রামিংগুলো কি আমার জানাটা ইউজফুল একজন ইউজারের জন্য? ইজি? হ্যাঁ, আমার দরকার টাকা উইথড্র করা, এটা জানতে পারলে ইউজ। সো আমরা আসলে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, আসলে প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে সেটা আমার জানার দরকার নেই, আমার শুধু জানার দরকার হচ্ছে এটা আমি ঠিকভাবে ইউজ করতে পারতেছি কিনা। মানে আমি 500 টাকা উঠাইতে চাইছি, 500 তে চাপ দিছি, কিন্তু 300 টাকা বেরিয়ে গেছে, আমি কি এটা চাই? না, আমি চাই 500 টাকা। সো ইউজারের দরকার হচ্ছে ঠিকমতো কাজ করা, আর যে এটা বানাইছে তার দরকার হচ্ছে ঠিকমতো কাজ করানো। সো এটা ঠিকমতো কাজ করতেছে কোন কোন জায়গায় সেটা যে বানাইছে তার জানাটাই জরুরি, রাইট? তাই তো, আমাদের জানাটা জরুরি না। সো অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে এইটাই যে কাজ করতেছে কিন্তু ঠিকঠাক ভাবেই কাজ করতেছে, কিন্তু কিভাবে কাজ করতেছে উই ডোন্ট নো, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা কেন এতগুলা একটা মানে একটা কিওয়ার্ড নিয়ে এতগুলা কথা বলার কারণ হচ্ছে এই ডায়াগ্রামটা আমার বুঝাইতে হবে যে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। এই কারণে, তো এই কারণে বললাম যে আমরা আসলে ধরেন কোনো একটা ফাইল কপি করতেছি, কাট করতেছি, এখান থেকে ওখানে নিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, অনেক কিছু করতেছি, রাইট? কিভাবে কাজ হচ্ছে সেটা কিন্তু জানি ভিতরে, অপারেটিং সিস্টেমের ভিতরে, মানে উইন্ডোজ কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতেছে, ডু ইউ নো? আমরা জানি, কিন্তু ঠিকভাবে কাজ করতেছে এটা দেখতেছি, ঠিক আছে? ওটা আমাদের জানার দরকার। সো দেখেন, আসলে এখন আমরা জানতে চাই আসলে কিভাবে কাজ করে, কারণ ইউ আর গোইং টু বি এ কম্পিউটার ইঞ্জিনিয়ার। সো সামডে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে আসা কি মানে আমি আসলে মজা করে আসিনি, কংগ্রেচুলেশন অ্যাকচুয়ালি, প্লিজ 4 বছর ক্যারি করুন, এখানে অনেক স্ট্রাগল আসবে, অনেক সমস্যা আসবে, বাট দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। সরি। আচ্ছা, তো দেখেন এই আর্কিটেকচারটা বলা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, ঠিক আছে? এই জিনিসটা আসলে আমাদের এখানে আসবে একদম 100%, কারণ আমাদের 3 কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আছে। সো একটা 3 কোশ্চেন দেওয়া তো আসলে জায়েজ অনেকটা, তাই না? তো কোশ্চেন আসলে রিভিউ করে দিলাম, আমি এই সেমিস্টারও দিছিলাম এই কোশ্চেন যে এক্সপ্লেন দ্য ভন নিউম্যান আর্কিটেকচার। সো এটা করে দেব অবশ্যই উইকেন্ড মাস্টার, হ্যাঁ মাস্টার মানে আসবে এটা পছন্দ পাস করে, হ্যাঁ সামটাইমস লবিং করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা এখানে কিছু কম্পোনেন্টের সাথে পরিচিত হতে চাই। এখানে কয়টা কম্পোনেন্ট আছে দেখেন, ইনপুট ডিভাইস একটা কম্পোনেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই কম্পোনেন্ট স্যার? আমরা কম্পোনেন্ট বলতে কি বুঝি? আমরা যদি একটা মানব দেহ চিন্তা করি, হাত,
দুই হাত দুই পা মাথা চোখ নাক কান প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে কাজ করছে, ঠিক আছে? রাইট, প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা একটা কম্পোনেন্ট, ঠিক আছে? সবগুলো মিলে ওভারঅল একভাবে কাজ করছে, ওইটার বলে অবজেক্ট। আপনারা জাভা ধরে শিখবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন ইনপুট ডিভাইস সিপিইউ। সিপিইউ বলতে আমরা কি বুঝি? ওই পুরো ডেস্কটপটারে না, এটা সিপিইউ, এটা সিপিইউ বলে মাদারবোর্ড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, সিপিইউ মানে কি? সিপিইউ মানে হচ্ছে আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? আচ্ছা, তাহলে এই যে কোর i3 7 জেন এটা কি? প্রসেসর, ওটা প্রসেসর সিপিইউ এর ভিতরে মডেল লাস্ট জেনারেশন প্রসেসর। হ্যাঁ, তাহলে এটাই কি এটা প্রসেসর? হ্যাঁ, মানে মাই কোশ্চেন ইজ ইট সিপিইউ? ইয়েস। ইয়েস, আমরা হচ্ছে ওইটাই আমাদের সিপিইউ। আসলে ওটা হচ্ছে আমাদের ব্রেন। মানুষের ব্রেন না থাকলে কিন্তু লাভ নেই, মাথা কাইটা ফেলাই দিলে লাভ নেই, বলেন? কাজ করবে কিছু? আমাদের সব কমান্ড মাথা থেকে আসে, হাত নাড়াইতেছি, কথা বলতেছি, হাঁটতেছি, কিভাবে মানে প্রসেস করতেছি, সব কিছু এভরিথিং। আমার কম্পিউটারের এই যে কোর i3 7 জেন বা 10 জেন হোয়াট এভার, নাও রানিং 13 জেন। ইয়েস স্যার। ইয়েস, আরে আমি এখনো 10 জেন চালাই, বাট স্টিল আপডেট হ্যাঁ আপডেট আপগ্রেড হইতে হবে। ইয়েস, তো আমি না পুরাই 3 চালাই, 7 চালাই, 7 10 জেন চালাই। আচ্ছা, তো কথা হচ্ছে এরকম যে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট আছে। সিপিইউর ভিতরে আবার দুটো জিনিস আছে, আউটপুট ডিভাইস, র‍্যাম, সেকেন্ডারি স্টোরেজ, ঠিক আছে? আমরা আসলে প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস উইথ দ্য ইচ অফ দ্য কম্পোনেন্ট। হোয়াট আর দিস কম্পোনেন্ট? আচ্ছা, সো আমি একটু এই জিনিসটা একটু লিখে নেন প্লিজ, চলো। এই জিনিসটা খুব কাজে দিবে, যে এটা একটু লিখে নেন, এই জিনিসটা প্লিজ। সবাই বাসায় গিয়ে দেখবেন, দেখলে বুঝবেন আমি আসলে কি বুঝিয়ে দিতে চাচ্ছি। হি ইজ এ জিনিয়াস। আপনাদের ওনার কথা খারাপ লাগতে পারে, কেন জানেন? উনি একই কথা বারবার বলে, একই কথা বারবার বলার পিছনে কারণ আছে। একই কথা বারবার বললে ওই জিনিস আপনার মাথায় ঢুকে যাবে, বুঝছেন? মানে ওনার কাজ হচ্ছে একই কথা বারবার বললে ওটা আপনার মাথার মধ্যে একদম পার্মানেন্টলি ইনপুট দিয়ে দেবে। এই কারণে ওনার লেকচারে বিরক্ত হবেন না, ক্যারি অন করবেন, you will get the benefit. I am pretty sure. ঠিক আছে, এটা একটু লিখে নেন, আমি একটু মুছবো। ঠিক আছে, এই হচ্ছে বললাম। এই ব্র্যাকে আপনাদের কোনো ফ্রেন্ড আছে পরে? ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার সিনিয়র ভাই আছে কোন সেম? সিএসসি? সিএসসি এর আমি বিবিএস স্যার। হ্যাঁ, ফার্মাসি থেকে সিএসসি তে আছে কি? আচ্ছা, সমস্যা নেই, এমনি কিছু ওকে। তাহলে আমরা আসলে প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে যদি পরিচিত হইতে চাই, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট আসলে কি বোঝায় সেটা আমাদের জানা দরকার। এখানে বলা আছে ইনপুট ডিভাইস। আমাদের কি কোনো ধারণা আছে ইনপুট ডিভাইস বলতে কি বুঝি? যেটা আমরা যেটা- কম্পিউটারে হ্যাঁ যেটা কিছু আমরা ইনপুট হ্যাঁ, দিতেছি কম্পিউটারকে নির্দেশনা দেয় কিভাবে দেই, কার মাধ্যমে? ইনপুট আর ডিভাইস আর ইনপুট ডিভাইসগুলোর নাম বলে দিন। Compiler, Yes. কিবোর্ড মাউস ইয়েস, কিবোর্ড, হ্যাঁ, ইনপুট ডিভাইসেস আর কিবোর্ড এন্ড মাউস। কারণ আমরা কম্পিউটারে যত ধরনের নির্দেশনা দেই সব হচ্ছে কিবোর্ড আর মাউসের মতো। ধরেন গুগলে সার্চ করতেছি যে ইউটিউব, রাইট? তো লিখতেছি কি দিয়ে? কিবোর্ড দিয়ে। এন্টার চাপ দিলে সার্চ হচ্ছে, ঠিক আছে? নতুন একটা ট্যাব করতেছি, প্লাস বাটনে চাপ দিই, কি দিয়ে চাপ দিচ্ছি? মাউস দিয়ে। সো আমরা ইনপুট দিচ্ছি আসলে ইনপুট ডিভাইসেস গুলো দিয়ে। জি ইনপুটটা যাচ্ছে সিপিইউ কাছে,
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওরাই 7 জেন হাবি জাবি কিছু। হ্যাঁ, তা ওর ভিতরে দুইটা জিনিস আছে, আলু স্যার। হ্যাঁ, আলু হচ্ছে সবচেয়ে জোস জিনিস। আচ্ছা লেখা আমি তো বলে না লেখা করি আর অ্যারিথমেটিক লজিক ইউনিট আলু দিয়ে বুঝে, ঠিক আছে, কাজ আছে। আর সিইউ চিটাগাং ইউনিভার্সিটি, হ্যাঁ একটু লেখো, ঠিক আছে। আর কারো যদি অভ্যাস থেকে যে এই কারো যদি অভ্যাস থেকে যে লেকচার ছবি তুলে নিয়ে নেবো, এটা আসলে বাইরে যায়। এই না হাতে হাতে ব্যাক সাইডে চলে আসছেন, ইউ আর ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা আজকে তুলে নিয়ে যান, পরবর্তীতে যেতে স্যার আসবেন। আচ্ছা স্যার বলছিলেন ওই দিনকে ক্যামেরা দিয়ে দিবেন, ওটা তো আর দেওয়া হবে। জি জি ওকে ইয়া স্লাইড প্রজেক্টর স্লাইড ভিডিওগুলো যেগুলো পড়াচ্ছি, হ্যাঁ দিন। ওটা আপনার সাথে চলে যায় আমাদের। আমি গুগল ক্লাসরুমের লিংক শেয়ার করব, মাঝখানে ব্যস্ত ছিলাম আসলে। হ্যাঁ বড় হ্যাঁ স্যার হ্যাঁ আলু, হ্যাঁ আলু অ্যারিথমেটিক লজিক। আচ্ছা দেখেন অ্যারিথমেটিক জিনিসটা কি, প্লাস মাইনাস গুণ ভাগ। আপনারা এই জিনিসগুলো নতুন দেখতেছেন, এই দুটো আগে, কিন্তু এই দুটো নতুন না। স্টার দিয়ে আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুঝি গুণ, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। আর স্ল্যাশ দিয়ে আসলে বুঝি আমরা ডিভিশন, ঠিক আছে। আমরা নরমাল মানুষ নয়, আমরা এখন সিএস ইঞ্জিনিয়ার হইতে যাচ্ছি, সো আমাদের ওইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। বুঝতে পারতেছি? আচ্ছা তো দেখেন অ্যারিথমেটিক অপারেশন আসলে হচ্ছে এইগুলা, ঠিক আছে। আচ্ছা আমার একটা জিনিস বলুন তো, গুণ, হু ইজ দ্য ফাদার অফ মাল্টিপ্লিকেশন? গুণ কোথা থেকে আসছে? ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিল, রাইট? এটা কি আসমান থেকে আসছে? না, কিভাবে আসছে? মানে ওনার মাথায় এই আইডিয়াটা কোথা থেকে আসছে যে একটা নৌকা পানিতে যদি ভাসে, মানে এই শেপের যদি আমি বানাই, তাহলে আসলে আমি ওইখানে অনেক জিনিস রাখতে পারবো। সমান আর কি। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম মানে হঠাৎ করে ওহি আসছে তার কাছে, মানে নবীদের কাছে ওহি আসে, উই নো দ্যাট, বাট আমার কথা হচ্ছে নৌকা বানানোর আইডিয়াটা কি এভাবেই চলে আসছে আউট অফ দ্য বক্স, হাওয়া থেকে আসছে? কখনো চিন্তা করছেন কিভাবে আসছে? কেন চিন্তা করেন? দরকার মনে করেন না। আচ্ছা এটা কোনো অ্যানসার নেই। আচ্ছা মানে আমরা অ্যাজিউম করি নবী হয়তো আপনার কাঠে ভাইসা থাকতে দেখছেন, কোনো কাঠ পানিতে ভাসতেছে, এই জিনিসটা উনি দেখছে অনেকবার, কিন্তু উনি তখন চিন্তা করছে হয়তো যে আসলে কাঠ যদি পানিতে ভাসতে পারে, এই কাঠের সমন্বয়ে যদি আমি এরকম একটা শেপ বানাই, তাহলে আসলে আমি এখানে অনেক জিনিস রাখতে পারবো। সো এটা আউট অফ দ্য বক্স আসেনি, ঠিক আছে, কোথাও থেকে সে একটা আইডিয়া পেয়েছে। সো গুণ কোথা থেকে আসে? আমি জাস্ট ওই কথাটা বললাম, কারণ প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু আছে, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? উনারা ছাড়া বাকি সবকিছুই কোথাও না কোথাও থেকে আসছে, অবশ্যই। ঠিক আছে, রাইট? আচ্ছা তো আমার কথা হচ্ছে, তো নৌকা বানানোর বিষয়টা আমরা অ্যাজিউম করি আসলে নবী হয়তো ওইভাবে চিন্তা করছিল, এই কারণে হচ্ছে ওনার মাথায় এই আইডিয়াটা আসছে, বাট আমার কথা হচ্ছে গুণ কি কোথা থেকে আসছে?
তারপরে আপনারা কি এই জিনিসটা জানেন, ইন্টিগ্রেশনের নাম শুনছেন, রাইট? ডি বাই ডিএক্স, এটা কি ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, এটা ডিফারেন্সিয়েশন, এটা মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কোথা থেকে আসছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। কেন চিন্তা, এটাও প্রয়োজন বোধ করেন নাই? আরে বোধ করতে হবে এখন থেকে, যা করেছেন করে ফেলছেন, শেষ। গুণ আসছে আসলে যোগ থেকে, ডিভিশন আসছে মাইনাস থেকে, বিয়োগ থেকে। ইন্টিগ্রেশন ইজ, আমার বলেন আমি যদি অনেকগুলা কিছু যোগ করতে চাই তাহলে আসলে আমার অনেক পরিশ্রম করতে হবে। ইন্টিগ্রেশন ইজ এ ফর্ম অফ কম্প্যাক্ট এডিশন। ইন্টিগ্রেশন আসছে যোগ থেকে, ঠিক আছে? আর ডিফারেন্সিয়েশন আসছে মাইনাস থেকে। আমরা এই দুইটা জিনিসের মাধ্যমে অনেক বড় বড় এডিশন এবং অনেক বড় বড় সাবট্রাকশন খুব সহজে অল্প সময়ে করে ফেলতে পারি। সো প্রত্যেকটা জিনিসের একটা বেস আছে, ঠিক আছে? যোগ কোথা থেকে আসছে আই ডোন্ট নো, মাইনাস কোথা থেকে আসছে এটা নেই। মানে যেমন আমরা চিন্তা করি যে যদি আমরা একটা ইলেকট্রনটা ভাঙলে আসলে কি হয়? প্রোটন নিউট্রন হ্যাঁ না, এটা তো নিউক্লিয়াস। হ্যাঁ, ইলেকট্রনটা ভাঙলে আসলে কিছুই হয় না। সো আমার কাছে মনে হয় সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিটটাই হচ্ছে প্লাস আর মাইনাস, এখান থেকে সবকিছু আসছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের দুনিয়াতে নাম্বার আছে কয়টা? হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন দিস ওয়ার্ল্ড? ওটা হ্যাঁ 10, 0 থেকে এর বাইরে আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, তো আলু আসলে কি করে, আপনার এই যে অ্যারিথমেটিক অপারেশনগুলো আছে না, এই যে অপারেশনগুলো, সেটাও বুঝতে পারে। এটা থেকে যেহেতু গুণ আসছে, মানে ইন্টিগ্রেশন আসছে, ডিফারেন্সিয়েশন আসছে, এগুলোও সে করে, এগুলোরও আমরা অ্যারিথমেটিক অপারেশন অন্তর্ভুক্ত বলি, ঠিক আছে? তো আলু আসলে করে কি, এই অ্যারিথমেটিক যে অপারেশনগুলো সেগুলো কন্ট্রোল করে, ঠিক আছে? আর কন্ট্রোল ইউনিট করে কি, ওগুলোর প্রসেস করে। দেখেন সিপিইউ আসলে দুটো জিনিসের সমন্বয় বানানো, যে আলু আর কন্ট্রোল ইউনিটের সমন্বয় বানানোর উপরে কি আউটপুট ডিভাইসে দিয়ে দেয়। আমি বুঝিয়ে দিতে পারতেছি। ধরেন আপনি কিবোর্ড আছে আপনার কাছে, কিবোর্ড দিয়ে আপনি একটা পিসির মধ্যে কোনো একটা ইনপুট দিবেন, ঠিক আছে? এখানে ইনপুট দিবেন, আউটপুট কোথায় দেখেন? আউটপুট ডিভাইস কি বলেন? মনিটর ইজ আউটপুট ডিভাইস, সাউন্ড বক্স ইজ আউটপুট ডিভাইস। তারপর আর কি দিতে পারে? এই দুটোই আপাতত বেসিক আউটপুট ডিভাইস। মনিটর, সাউন্ড বক্স বা আরো অনেক কিছু হতে পারে। হ্যাঁ, সিপিইউ, প্রিন্টার, ইউপিএস যেটা না, প্রিন্টার ইজ আউটপুট ডিভাইস, ঠিক আছে? এই টাইপের ডিভাইসগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। সো আমি ওরে কিছু একটা ইনপুট দিছি, ধরেন ওরে আমি বলছি যে কিবোর্ড দিয়ে ভাই আমার এটা যোগ করে দাও, ও করছে কি আলুর কাছে আসছে, আলুর কাছে এসে বলতেছে যে ভাই আমার একটা যোগের একটা কমান্ড আসছে, তুমি এটারে প্রসেস করো তো। সি কন্ট্রোল ইউনিটে বলতেছে, ও প্রসেস করে আউটপুট ডিভাইসে পাঠিয়ে দিচ্ছে, মানে হচ্ছে মনিটর ল্যাঙ্গুয়েজ, যে 2 আর 3 এর যোগফল 5, মাঝখানে দুটো ইনপুট আছে। এই ইনপুট দুটো হচ্ছে, একটা হচ্ছে RAM আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। হোয়াট ইজ RAM? হ্যাঁ, यस, হোয়াট ইজ RAM? random access memory, রাইট? এটাই তো RAM। ইয়েস। মানে কি? মানে কি? এর নামের মধ্যে এর মানে আছে, একটু চিন্তা করো। র্যান্ডম অ্যাক্সেস মেমরি। মেমরি, র্যান্ডম অ্যাক্সেস মেমরি। র্যান্ডম মানে কি? উল্টাপাল্টা, কোনো সিকোয়েন্স না। হ্যাঁ, অগোছালো। অ্যাক্সেস মানে কি? কর্তৃত্ব নেওয়া, রাইট? আপনার ফোনের অ্যাক্সেস আপনার কাছে আছে, আপনার বাবা মায়ের কাছে থাকতে পারে, তাই না? তার মানে ওনাদের অ্যাক্সেস আছে, জিনিসটা হচ্ছে ওইটা। আর মেমরি মানে তো বুঝেন, স্টোরেজ, রাইট? তো র্যান্ডম অ্যাক্সেস মেমরির কাজ হচ্ছে, আপনি যখন একটা এডিশন করতেছেন, ওই এডিশনটার কোথাও একটা রাখতে হবে না?
কারণ হচ্ছে ধরেন আপনি একটা যোগের অপারেশন দিচ্ছেন যে 2 আর 3 যোগ করে হবে 5, তাই তো? আমরা যখন ভেরিয়েবলের কনসেপ্টে আসবো এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে, যে আপনারা হয়তো কিছু কিছু লোকজন পড়ছেন, কারণ আপনারা সবাই মোটামুটি এই সেকশন থেকে আসছেন, রাইট? ম্যাডাম ভ্যারিয়েবল করেছে না? রেসপন্স করতে হবে, আমার কাছে প্রচুর রেসপন্সিভ থাকতে হবে। ইয়েস অর নো? করেছে? আমরা তো ক্লাস হ্যাঁ, আমরা তো সেটি ডাইরেক্ট দিয়েছিলাম এই এ থেকে কি কি আসছেন? ইউটিউব ক্লাস পাই না আপনারা দুজন, আপনারা প্রথম ক্লাস, কেউ নাই এই সেকশনে? আচ্ছা হোয়াটএভার, যে আমরা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে যখন পড়বো, বা সরি ইন্টিজার ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল নিয়ে যখন পড়বো, তখন আসলে এই জিনিসটা ইট উইল গিভ ইউ মোর মেক সেন্স, রাইট? ফাইন। তো দেখেন আমি 2 নামের একটা সংখ্যা নিলাম, 5 একটা সংখ্যা নিলাম, এটার কি করতেছি বলতেছি অ্যারিথমেটিক অপারেশন, তাই না? তাহলে আসলে কম্পিউটার আলো করে কি, এই র্যামের থেকে কিছু জায়গা ধার নেয়, যে আমার কাছে 2টা লোক আসছে, এই লোক 2টা হচ্ছে 2 আর 3, এই 2টা লোকের মধ্যে আমার কি করতে হবে? এডিশন করতে হবে, মানে যোগ করতে হবে। তো ও র‍্যাম রে আসলে কিভাবে বলে, যে কারণ র‍্যাম এর অ্যাক্সেস সিপিইউর কাছে আছে, র‍্যাম রে বলে যে র‍্যাম আমার কিছু জায়গা দরকার, দুজন ভদ্রলোক আসছে, দুজন ভদ্রলোক রাখতে হবে, রাখবো, রাখার পরে তারপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রে বলে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমি তো ভদ্রলোক দুজনকে রাখছি জায়গা মতো, তাদের থাকার জায়গা দিছি, এখন তাদের যোগ করতে হবে। ও করে কি যোগ করে আউটপুট ডিভাইসে পাঠায় দেয়। এখন এই ভদ্রলোকগুলোর জন্য যে আমি একটা রুম বুক করছিলাম, যে জায়গা নিয়েছিলাম র‍্যামের থেকে, সেই জায়গাগুলো কি থেকে যাবে? আপনি পিসি অফ করার সাথে সাথে সেগুলো চলে যাবে, কারণ এটা যদি থাইকা যায় এটার আসলে কোনো মানে নেই, মানে মেক সেন্স করে না। কারণ আপনি পিসি চালাচ্ছেন হাজার কোটি কোটি বার, আপনি অ্যাডিশন পারফর্ম করতেছেন, আপনার কি কোটি কোটি স্পেস আছে র‍্যামের মধ্যে? না তো। সো ওগুলো যদি থাইকা যায় এটা হবে না। র‍্যান্ডম অ্যাক্সেস বলতে বুঝাচ্ছি ও আসলে র‍্যামের কাছে বলে যে ভাই আমার পুরো রুম দরকার, কিন্তু র‍্যাম আসলে কোন 2টা রুম দিবে ভালো করে জানা না, র‍্যামের রুম মতো কিছু একটা দেয়, দিয়ে তার জন্য 2টা জায়গা রেখে তারপর হচ্ছে এই অপারেশনটা করে তারপর আউটপুট ডিভাইসের কাছে দিয়ে দেয়, ঠিক আছে? আর সেকেন্ডারি স্টোরেজটা হচ্ছে আমাদের খুবই সহজ, আমরা এটার সাথে অনেক পরিচিত হার্ড ড্রাইভ, এইচডিডি বা এসএসডি যে জিনিসগুলো আছে, হ্যাঁ হার্ড ডিস্ক অথবা এসএসডি যেটা আছে, ওইটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টোরেজ। দেখেন আমি একটা কম্পিউটারের ভিতরে কি হয় কি না হয় কেমনে হয় সব কিছু আসলে মোটামুটি গত 20 মিনিট ধরে ব্যবহার করতেছি, বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি না বুঝেন আমি রেসপন্স করতে হবে, মানে না বুঝা, আমার কাছে না বুঝাটা সবচেয়ে ভালো কথা, কারণ না বুঝলে হচ্ছে আমি আবার রিপিট করবো, আর একটু ক্লিয়ার হবে, সবার আবার ভালো মতো বুঝতে পারবে। সো আর এখানে হচ্ছে আপনারা অনেকেই আছেন লজ্জা পাওয়ার কিছু নেই, মানে আমি বুঝতেছি না। যেমন আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি সবচেয়ে স্লো, মানে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমার সিপিইউ স্লো, মানে একটু পুরাতন আমার, মানে মাথাটা বলতেছি, বুঝছেন? সো এন্ড আই এম প্রাউড অফ দ্যাট, আই হ্যাভ নো প্রবলেম, নো ইস্যু, রাইট? ডিপার্টমেন্টের যত টিচার আছে সবাই আমার থেকে ভালো। হ্যাঁ আমি একটু স্লো, বাট আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইট, কারণ আমি জিনিসগুলোর অন্যভাবে প্রভাব করি। আই হ্যাভ সাম স্ট্র্যাটেজিস, শেয়ার করব কোনো এক সময়, ঠিক আছে? স্ট্র্যাটেজি আসলে কিছু নেই, পরিশ্রম, কনসিস্টেন্সি, ডেডিকেশন, দ্যাটস ইট। আমি জিনিসগুলোর ওইভাবে ব্যাকআপ দিই। ওকে, সো কার কোনো কোয়েশ্চেন? হ্যাঁ শিওর। এখানে আসলে নামের মধ্যেই দেখেন অ্যারিথমেটিক বলতে আমরা বুঝাচ্ছি যে প্লাস মাইনাস গুণ ভাগ, এই 4টা অপারেশন। লজিক মানে কি? আমার তো যোগ করতে হবে, যোগটা তো একটা যুক্তির মাধ্যমে হইতেছে, তাই না? আপনি কি হুদাই 3টা নাম্বার যোগ করে দিবেন? না তো, একটা লজিক আছে না যোগ করার, ওই লজিক। ইউনিট মানে হচ্ছে কম্পোনেন্ট,
ঠিক আছে? এই কম্পোনেন্টে আমরা ইউনিট বলছি। ইউনিট বলতে ধরেন 1 কেজি, এটাকে কি বলে? 1 ইউনিট এরকম, বা 1 ml, এটারও বলে 1 ইউনিট। এটাই তো অ্যারিথমেটিক লজিক ইউনিট আসলে করে কি, আপনার যত ধরনের অ্যারিথমেটিক অপারেশন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হোয়াটএভার ইট ইজ, সে এই কাজগুলো হ্যান্ডেল করে। পরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও বলে যে তুমি এটা প্রসেস করো, আমি কাজ করে দিছি, এটা প্রসেস করে তুমি আউটপুট ডিভাইসে পাঠিয়ে দাও। এটা হচ্ছে আলুর কাজ। আর কোনো কোশ্চেন? মানে এখনো যদি এটা বুঝা না থাকেন আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? না, তাহলে আমরা এই স্লাইড থেকে বাইরে। মানে এটা আসলে আপনাদের কোর্সের সাথে রিলেভেন্ট না। মানে এসকিউএল স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কোর্সের সাথে এই স্লাইড কোনোভাবেই কানেক্টেড না। কারণ আপনারা এখানে সি প্রোগ্রামিং শিখতে আসছেন, রাইট? এখানে সি প্রোগ্রামিং কিছু আছে না, কিন্তু আমাদের আসলে জানতে হবে এটা ব্যাক এন্ডে কিভাবে কাজ করে, একটা কম্পিউটার কিভাবে কাজ করে। একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যদি এটা না জানেন, এটা মানুষ যখন জিজ্ঞাসা করবে, এটা আসলে সমস্যা। সো আমিও আসলে আপনার কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে বেশি বিশ্বাস করি, বুঝতে পারতেছি? সো আপনার এই সেকশনের পোলাপেন হয়তো ভ্যারিয়েবল টেবল পার হয়ে অনেক দূর চলে গেছে, অসুবিধা নেই, আমি ওগুলো কভার করে দেবো। এবং ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্যাটস ইট, বাকিটা আমি দেখব। মানে কোথাও আসলে কেউ কম করবেন না, কারো কম করার কোনো সুযোগও নেই। কারণ কোশ্চেন হচ্ছে আমি এবং নাজিমা ম্যাডাম দুজন মিলেই বানাবো, মানে একই সাথে কোশ্চেন বানায় আপনাদের যেই কোশ্চেনের পরীক্ষা হবে ওনাদের ওই সেম কোশ্চেনের পরীক্ষা হবে। সো ওইখানে বেশি পড়াচ্ছি এখানে কম পড়াচ্ছি এরকম আসলে কোনো সুযোগ নেই, বুঝতে পারছি? এগুলো নিয়ে মন খারাপ করে, ওকে? আচ্ছা, ওইগুলো মুছে দিই, ঠিক আছে? মানে হিস্টোরি বোঝা গেছে? হ্যাঁ, আমাদের হিস্টোরি জানতে হবে, হিস্টোরি না জানলে অসুবিধা। ঠিক আছে? হ্যাঁ, আরে আমার কই চাপ পড়বে? আমি সব কি একজন দেখ ঠিক আছে, সমস্যা। আচ্ছা, তো এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর একদম একটা বেসিক স্ট্রাকচার। দেখেন এখানে বলতেছে যেটা যে প্রোগ্রামিং ইজ ফান, এটা আসলে সবসময় ট্রু না। হ্যাঁ, এটা ফান হবে তখনই যখন আপনারা 6 মাস পার করবেন এবং স্টিল ইউ আর ওয়ার্কিং অন ইট। দ্যাট মিনস তখন এটা মনে হবে যে হ্যাঁ, প্রোগ্রামিং ইজ ফান। কারণ প্রোগ্রামিং আসলে 2 মাসে শিখে যাবেন, 6 মাসে শিখে যাবেন, বিষয়টা এটা। আই এম স্টিল লার্নিং। আমি গ্র্যাজুয়েশন করছি 2021-এ, আমি এসপিএল করছি 2017-তে। তো হিসাব করেন 2017 থেকে
আজকে কত 24 3 4 কত 7 বছর আগে পড়ছি, স্টিল আই এম লার্নিং। সো এটা আসলে শেষ হবে মানে লার্নিং এর কোনো শেষ নেই। সব জায়গায় কোনো কিছু শিখা আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। আমি আসলে ল্যাবে একটু ধারণা দিছিলাম। দেখেন এখানে প্রথমে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে ইনক্লুড তারপরে stdio.h, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ইনক্লুড মানে কি, নিয়ে আসো। std মানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে? ডট মানে ডট, আর এইচ দিয়ে বোঝাচ্ছি আমরা এটা, ঠিক আছে? std এর মানে হচ্ছে এটা, io মানে হচ্ছে আপনার std io মানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ডট মানে ডট, এইচ মানে হচ্ছে হেডার। হেডার দিয়ে আসলে কি বুঝাই, যে আমাদের একটা প্রোগ্রাম রান করার জন্য কিছু পরিমাণ লাইব্রেরি দরকার, যেগুলো বিল্ট ইন। বুঝতে পারছি যে আমাদের আসলে এটিএম কিভাবে কাজ করতেছে সেটা আমরা জানা দরকার, এটিএম কিভাবে কাজ করতেছে সেটা আমরা দরকার। তো প্রোগ্রামের আসলে যেমন যে জিনিসটা বলছিলাম সেটা আমি আবার একটু রিপিট করতেছি, যে ধরেন ল্যাবে বলছিলাম। আচ্ছা, তো অনেকেই হয়তো ছিলেন না, আমি আবার বলতেছি, কম্পিউটার 0 আর 1 ছাড়া আসলে কিছু চিনা না। এর বাইরে আসলে it is very stupid. Computer is a very stupid guy, but still they are very intelligent and we are making them intelligent. মানে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এটা বানাইছে মানুষই, রাইট? হ্যাঁ, আমরা তাহলে মানে কম্পিউটার শিখাচ্ছি, কম্পিউটার শিখতেছি। সো উই আর মেকিং দেম ইন্টেলিজেন্ট। কিন্তু সেই ইন্টেলিজেন্ট হচ্ছে আসলে 0 আর 1 কি, 0 আর 1 এর বাইরে সে আসলে কিছু বুঝে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসলে ইউজ করব কোড ব্লকস নামের একটা কম্পাইলার। এটার বলে কম্পাইলার। কম্পাইলার মানে কি? হি ইজ দ্য বাফার। বাফার বলতে আমি বুঝাচ্ছি, ইসরায়েল ইজ এ কমপ্লিটলি বাফার স্টেট অফ আমেরিকা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা বাফার স্টেট। ইসরায়েল আমেরিকা হচ্ছে ইসরায়েলের দিয়ে পুরা আরব বিশ্ব গঠন করে, ওরে বসায় ওর মাথার ওর গাড়ি ছিল। বুঝতে পারছি? কিন্তু আমেরিকা কিন্তু আমেরিকার দেশে বসে আছে, এবং আমেরিকা থেকে ইসরায়েলের দূরত্ব অনেক, ঠিক আছে? তো কম্পাইলার ইজ ওয়ান কাইন্ড অফ ইসরায়েল, ঠিক আছে? মানে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, মানে প্রত্যেকটা জিনিস আসলে রিয়েল লাইফের সাথে যখন আপনি কম্পেয়ার করে বুঝবেন, আমার কাছে মনে হয় জিনিসগুলো মোর মেক সেন্স করে। তো এই কারণে আসলে বিভিন্ন জায়গায় চলে যায়, বাট সব কথা আসলে রিলেভেন্ট, মানে ইররিলেভেন্ট কিছু বলি। দেখেন মানে কি, আমরা লিখতেছি প্রোগ্রামিং ইজ ফান, তাই না? ওই যে প্রিন্টএফ এর ভিতরে প্রিন্টএফ কি আসতেছে, ধরেন আমি কিছু একটা লিখতেছি যে ভাই 2 আর 3 যোগ করে দাও, তাই না? সেটা তো আমি অবশ্যই এখানে লিখব, তাই না? লিখব না? আচ্ছা, তো কম্পাইলার যখন লিখছি মানে কোড ব্লকসের ভিতরে, কম্পিউটার কি এটা বুঝে? মানে সিপিইউ এটা কি বুঝে না? বুঝার কথা না, সে বুঝে গেছে 0 আর 1। এই কোড ব্লকসের কাজ হচ্ছে এই প্রোগ্রামটা পুরোটারে 0 1 এর কোনো একটা কম্বিনেশনে কনভার্ট করা, যে কম্বিনেশনটা আসলে সিপিইউ বুঝে যে এই কম্বিনেশনটার মানে হচ্ছে এটা। বুঝতে পারতেছি? তো কম্পাইলারের কাজ হচ্ছে 0 1 এ কনভার্ট করে সিপিইউ এর বুঝানো, সিপিইউ এর কাজ হচ্ছে আবার কোনো একটা কম্বিনেশনে রিপ্লাই দেয় যেটা হচ্ছে 0 1, সেটারে কম্পাইল করে হিউম্যান রিডেবল ভাষায় আউটপুট দেয়। বুঝতে পারছি?
আমরা যখন হচ্ছে ল্যাবে একটু দেখাইছিলাম যে আমরা কিছু একটা লিখছি যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, ওটা হ্যালো ওয়ার্ল্ড আসছে, তাই না? তো আসলে হ্যালো ওয়ার্ল্ড যখন আমি লিখছি, হ্যালো ওয়ার্ল্ড আসলে কম্পিউটার বুঝে না। ওই হ্যালো ওয়ার্ল্ডারে ওই কোড ব্লকস করছে কি 0 1 এর কোন একটা কম্বিনেশনে বানায় সিপিইউর কাছে পাঠাইছে, সিপিইউ বলছে যে ভাই এটা হচ্ছে এটা, তো সিপিইউ এই হচ্ছে আচ্ছা এটা মানে হচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো প্রিন্ট করে ও করছে কি আরেকটা কম্বিনেশন দিছে 0 1 দিয়ে কম্পাইলারের কাছে দিছে, দেওয়ার পরে কম্পাইলার বলছে আচ্ছা বুঝতে পারছি, তাহলে এখন হচ্ছে হিউম্যান রিডেবল ভাষায় এটা আবার কনভার্ট করে। কম্পাইলারের কাজ হচ্ছে কনভার্ট করা, মানে আমার ভাষা মেশিন রিডেবল ভাষায় কনভার্ট করে মেশিনে দেয়, মেশিনের ভাষা আমার ভাষায় কনভার্ট করে আমাদের। বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। এই কারণে ওরা বললাম ও হি ইজ এ কমপ্লিটলি বাফার স্টেট। ঠিক আছে? দেখেন তো এইখানে ইনক্লুড এসটিডি ওএইচ মানে বুঝে গেছে, এই এক লাইন নিয়ে অনেক কথা বলে গেছি। কারণ হচ্ছে এই যে আমাদের কনভার্ট করার যে বিষয়গুলো, এগুলোকে আমি করি, কম্পাইলার নিজে থেকে করে না, ওই করার জন্য কিছু কোড আছে না, হ্যাঁ ওই কোডগুলো আসলে আমি যখন এলএনএ লিখি অটোমেটিক্যালি কম্পাইলারের ওই প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট হয়ে যায়। বুঝতে পারছি এটা লেখার কারণ? ওকে, আমাদের আসলে সবকিছু শুরু হয় কোথা থেকে? ব্রেইন। দিলে এখানে আসলে ভয়েড দেওয়া আছে, আমরা ভয়েড লিখব না। ভয়েডের মানে কি আর ইয়ার মানে কি আমি বলছি। আচ্ছা আপাতত ভয়েড দিয়ে দেব যে ভয়েড মেইন মানে হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ব্রেইন, মানে ওই প্রোগ্রামের ব্রেইনটা হচ্ছে মেইন। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, একটা সেকেন্ড ব্র্যাকেট যেহেতু শুরু করছি এটা শেষ করতে হবে। ঠিক আছে, এইখানে আমরা প্যারামিটার বসাবো। প্যারামিটার কি জিনিস আমরা যখন ফাংশন করব তখন বুঝবো আমাদের মিডের আগে পরেতে পারি। ঠিক আছে, একটু অ্যাডভান্স করতে সমস্যা নেই। হ্যাঁ মিডের আগে বলবো ইনশাআল্লাহ। তো দেখেন আমাদের যেহেতু প্রোগ্রামের প্যারামিটার মানে যেগুলো কিছু শুরু হয়েছে, তাই তো শুরু হয়েছে তার মানে শেষ হইতে হবে। তো আমি সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি শেষ করছি, সরি ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি শেষ করছি। আচ্ছা এগুলোরে আমরা যে ফার্স্ট ব্র্যাকেট বলি সেকেন্ড ব্র্যাকেট বলি, এই জিনিসগুলো যে ভুল এটা জানেন না, এগুলোর বলে প্যারেনথেসিস, এগুলোর বলে প্যারেনথেসিস। ঠিক আছে, আচ্ছা তো আমি আসলে অত কঠিন টার্মে না যাই, আমরা যেটা বুঝি ওটা দিয়ে বুঝিয়ে দিই আমার মনে হয় একটু বেটার। সো ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি শেষ করছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি না শেষ করছি কি না, তাহলে আমরা শেষ করে দিই করলাম। তার মানে কি হবে আমি বুঝাচ্ছি। তো লেখার পরে আসলে কি হচ্ছে দেখেন, এই ভয়েড মানে কি, প্রত্যেকটা জিনিসের মিনিং আছে, এগুলো বোঝার চেষ্টা করবেন। ভয়েড মানে মানে আরে ভয়েডের বাংলা কি না, সরি উল্টা লিখছি, বাট লেখা দেখা যাচ্ছে তাই না, শূন্যস্থান। ভয়েড মানে কি শূন্যস্থান, এর কিছু কাজ বলতেছি দেখেন। তারপরে আমরা লিখতেছি যে প্রিন্ট এফ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। হোয়াট ডাজ ইট মিন বাই কিওয়ার্ড? বুঝলি বলছি আবার একটু বলে দিই। কিওয়ার্ড মানে হচ্ছে দেখেন আপনাদের কারো নাম ধরেন আব্দুল্লাহ বা রহিম, করিম, হোয়াটএভার। এখন রহিম যে ব্যক্তিটা আছেন ওনারে যদি আমি আব্দুল্লাহ বলে ডাক দেই তাহলে আসলে কাজ হবে? জি। সো ওনারে আসলে রহিম বলে ডাক দিলে উনি রেসপন্স করবে, তাই না? তার মানে ওইটা হচ্ছে একটা কিওয়ার্ড। তার মানে আমরা যদি কোনো প্রিন্ট করতে চাই অবশ্যই আমাদের প্রিন্ট এফ লিখতে হবে এবং সবগুলো ছোট হাতের অক্ষরেই লিখতে হবে। ঠিক আছে, সি কেস সেনসিটিভ। কি কেস সেনসিটিভ বলতে কি বোঝায়? ডাক ডাক করে। তো প্রিন্টএফ যদি আমি দেই, এখানে ধরেন আমি দেখতেছি যে হ্যালো, এই যে দেখেন আপনারা এই যে এই ভদ্রলোকটা আছে না, এই ভদ্রলোককে চিনেন? এটা কি বলে? হ্যাঁ
এই ভদ্রলোকের নাম হচ্ছে সেমিকোলন। এই সেমিকোলন আপনাদের থ্রু আউট দ্য সেমিস্টার এত বেশি প্যারা দিবে তাহলে চিন্তাই করতে পারবেন না। মাঝে মধ্যে কি দেখবেন জানেন, প্রোগ্রামের প্রত্যেক লজিক টজিক সব ঠিক আছে কিন্তু প্রোগ্রাম রান করতেছে না। আপনার তো পাগল হয়ে যাবেন, মানে হইতেছে যে আয় আয় এটা হইল কি, সব ঠিক আছে প্রোগ্রাম, তার মানে সিপিইউ নষ্ট, ঠিক আছে। তারপরে চিন্তা করবেন কিবোর্ড নষ্ট, মনিটর নষ্ট, সব নষ্ট, ভার্সিটি নষ্ট, ঠিক আছে। তারপরে ডিসকভার করবেন যে কোনো একটা লাইনে গিয়ে আপনি সেমিকোলন দেন নাই, এই কারণে সে এরর দিচ্ছে। সো বি কেয়ারফুল অফ দিস গাই, ঠিক আছে। এ আমার অনেক প্যারা আছে এবং সবাই প্যারা, এই প্যারা সবাই, মানে এটা আসলে আমি খাই দিচ্ছি আপনারা খাবেন, পরবর্তীতে যারা আছে তারা খাবে না, বিষয়টা এটা না। এই ভদ্রলোক আসলে সবাইরই খুব পেরেশানি দেয়, এই সেমিকোলন নিয়ে খুবই সেন্সিটিভ থাকবে, ঠিক আছে। নিজের নাম ভুলে গেলেও সমস্যা নেই, কিন্তু সেমিকোলনটা ভুলে যাবে, বা নিজের নামের বাইরে যদি অন্য কেউ থাকে এরও ভুলে যাবে, কিন্তু সেমিকোলন ভুলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো ঘটনাটা কি হইল সেটা হচ্ছে কথা। ভয়েডের মানে কি আসতেছে, প্রিন্টএফ দিয়ে আমরা আসলে কম্পিউটারে কমান্ড দিই যে আমি একটা জিনিস প্রিন্ট করতে চাই, সেটা আমার প্রিন্ট করে দাও, ঠিক আছে। তো প্রিন্ট করতে যেটা চাই এটা কি, একটা স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে আমাদের কম্বিনেশন অফ লেটার্স, অ্যাকচুয়ালি লেটার্স এর স্ট্রিং বলে, স্ট্রিং এস টি আর আই এন জি। স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলো লেটারে নিয়ে একটা স্ট্রিং হয়, ঠিক আছে। এর প্রত্যেকটা লেটারে আসলে আমরা কম্পিউটারের ভাষায় বলি ক্যারেক্টার। এই যে একটা ক্যারেক্টার, এখানে কয়টা ক্যারেক্টার আছে? 5টা, কিন্তু স্ট্রিং আছে কয়টা? ঠিক আছে, অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং হয়। স্ট্রিং এ যখনই আমরা লিখবো তখন অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, আমরা কম্পিউটারটা বুঝলাম। কারণ কম্পিউটারে বোঝানোর জন্য, দেখেন কম্পিউটার আমাদের ভাষা বুঝবে, বোঝানোর জন্য কিছু কনভেনশন আছে, ঠিক আছে। ধরেন সাপোজ আপনি গেছেন রেডিসন 5 স্টার হোটেল, আপনি হাফ প্যান্ট পরে হচ্ছে একটা স্যান্ডো গেঞ্জি পরে চলে গেছেন, এটা হবে? হবে, হবে না তা না, বাট এটা খুব অসুন্দর দেখে। কিন্তু আপনার বাসায় যদি এই ড্রেসে থাকেন তখন আসলে অসুবিধা নেই, কিন্তু বাইরের দুনিয়াতে আমরা যখন যাচ্ছি আমরা একটা প্রপার ড্রেস আপে যাই। সো কম্পিউটারে বোঝানোর জন্য সি প্রোগ্রামিং এর ভাষায়, এটা কিন্তু একটা ভাষা, চাইনিজ যেমন একটা ভাষা, বাংলা একটা ভাষা, ইংলিশ একটা ভাষা, কম্পিউটারের জন্য সি একটা ভাষা, জাভা একটা ভাষা, পাইথন একটা ভাষা, তারপর হচ্ছে আরো যে সি শার্প আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাষা, তাই না? এই হচ্ছে ঘটনা। তো কম্পিউটারে আসলে বুঝাইতে গেলে যে তুমি একটা স্ট্রিং প্রিন্ট করো, ওই জিনিসটা আমার ডাবল কোটেশনের ভিতরেই দিতে হবে, আর নাহলে কম্পিউটার বুঝবে না। যখন আপনি ডাবল কোটেশনের ভিতর দিবেন তখন কম্পিউটার অটোমেটিক বুঝে যাবে যে এটা একটা স্ট্রিং, ঠিক আছে। তারপরে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দিয়ে বুঝে যে এই লাইনটা শেষ হয়ে গেছে এই জায়গায়। প্রত্যেকটা জিনিসের একটা সিগনিফিকেন্স আছে, কোনো কিছুই শুধু শুধু উইরে এসে জুড়ে বসে, বুঝতে পারতেছি? আচ্ছা, তো আমাদের এই সেমিকোলনটা হচ্ছে বুঝাচ্ছে আমাদের এই লাইনটা এখানে শেষ, এই যে এই লাইনটা এখানে শেষ। তারপরে প্রসিকে আমি সেকেন্ড ব্রেকেট দিছি, ঠিক আছে না? তারপরে দেখবেন যে আপনার কম্পিউটার শেষ হয়ে গেছে, মানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখানে কি আর কিছু করা আছে? আর কিছু করা আছে দেখেন তো, শুধু স্ট্রিংটা ডিফারেন্ট, প্রোগ্রামিং ইজ ফান, এই জিনিসটা ডিফারেন্ট। আর এখানে একটা এই যে এরকম একটা স্ল্যাশ এন আসলে বুঝায় লাইন ব্রেক। এটা আসলে আমি দেখাইছিলাম আপনাদের ল্যাবে, যে আমরা নেক্সট লেভেলে আরো ভালো মতো দেখব ইনশাআল্লাহ, কিন্তু এটা বুঝে রাখেন এটা লাইন ব্রেক। আচ্ছা, তাইলে এখন আবার আমাদের একটু র্যাম বাবাজির কাছে যাইতো। আমি যে প্রোগ্রামটা লিখলাম দেখেন, হ্যাঁ আমি যে প্রোগ্রামটা লিখলাম ও আমার কিছু একটা আউটপুট দিবে, তাই না? প্রোগ্রামটাকে রাখার জন্য তো আমার একটা নির্দিষ্ট স্পেস দরকার, রাইট? স্পেসটা সেটা হচ্ছে র্যামের কাছে। আপনারা বলতে পারেন আমার কাছে তো র্যাম হয় কত জিবি, 8 জিবি, 32 জিবি, 64 জিবি, কিন্তু আমরা হার্ডওয়্যার ইউজ করি কত, 1 টেরা, 2 টেরা, 4 টেরা বা আরো বেশি। আমার কথা হচ্ছে আপনাদের মনে কখনো কোশ্চেন আসছে যে আমরা আসলে 512 মানে ধরেন 1 টেরা থেকে স্পেস লাগে আমরা কেন র্যামের থেকে নিচ্ছি, এই কোশ্চেনটা কখনো মাথায় আসছে?
আচ্ছা হয়তো আসে নাই, বাট এখন তো আসছে। আমি কোশ্চেন করার পরে আমরা ওইখান থেকে না নিয়ে র্যামের কাছ থেকে কেন নিচ্ছি? হার্ড ড্রাইভের স্পেস হচ্ছে ফিক্সড। আপনি একটা মুভি রাখছেন, রাখার পরে কম্পিউটার বন্ধ করে দিয়েছেন, ওই মুভি হারিয়ে গেছে, এখানেই তো আছে, তাই না? ওই মুভিটা তো ওই জায়গাতেই আছে। আপনি যতবারই কম্পিউটার খুলেন, বন্ধ করেন, যা ইচ্ছা তাই করেন, ওই মুভিটা কিন্তু ওই জায়গা থেকেই খুলে হবে, ওই ফোল্ডারে, তাই তো? আচ্ছা ওইটা হচ্ছে ফিক্সড। কিন্তু র্যামের কাজ হচ্ছে আপনি কম্পিউটার বন্ধ করে দিলে র্যাম পুরো স্ল্যাশ হয়ে যায়। মানে ধরেন আপনি যখন কম্পিউটার চালাচ্ছেন তখন 8 জিবি মেমোরির মধ্যে 7 জিবি সে অকুপাই করে ফেলছে বিভিন্ন কাজ করার জন্য। আপনি কম্পিউটার বন্ধ করে দিয়েছেন, ওই 7 জিবি হারিয়ে গেছে, ওটা আর খুঁজে পাবেন না। কিন্তু হার্ড ড্রাইভের ক্ষেত্রে এটা হয় না। দুইটা পারপাস আছে। র্যামের মধ্যে আমরা কোনো কিছু রাখি না, র্যামের মধ্যে আমি ওইটাই রাখি। ধরেন আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করছেন, আপনার র্যাম বেশি হইলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো অনেক স্মুথ চলে, ফাস্ট চলে, আপনি ক্লিক করলে সাথে সাথে রেসপন্স করে। মানে কি, র্যামের মধ্যে সে ওই অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য একটা নির্দিষ্ট স্পেস নেয়। যার র্যাম যত বড়, যত স্পেস বেশি, তার রেসপন্স টাইম তত কম। স্বাভাবিক বিষয়, তাই না? এফিশিয়েন্সি বেশি। কারণ হচ্ছে দেখেন, আমার পাওয়ার পয়েন্ট ধরেন জায়গা নেয় 4 জিবি, ঠিক আছে? কম্পিউটারের মধ্যে তো আরো অনেক কিছু চলে, ওয়ার্ড চলে, তারপর হচ্ছে আপনি গেম খেলতেছেন, কিছু একটা নোটপ্যাড খুলে রাখছেন, আরো হাবি যাবে, প্রত্যেকটা জিনিস তো র্যামের থেকে কিছু কিছু জায়গা নিচ্ছে, তাই না? আপনার ওই সবগুলোর চালানোর জন্য তার কাছে জায়গা কতটুকু আছে? 8 জিবি। কিন্তু এই 8 জিবিটা যদি 16 জিবি করে দিই কি হবে? ও প্রত্যেকটা কম্পোনেন্টই বেশি বেশি জায়গা নিতে পারবে না, তার মানে কি ফ্লেক্সিবিলিটি বাড়বে, তার রেসপন্স টাইম কমে যাবে। র্যামের কাজ হচ্ছে এটা, বুঝতে পারছি? র্যাম আর হার্ড ড্রাইভের মধ্যে তফাৎ। আচ্ছা, তো আমি যখন একটা প্রোগ্রাম রান করতেছি, ও করে কি, র্যামের মধ্যে থেকে কিছু পরিমাণ স্পেস নেয়, ঠিক আছে? নেওয়ার পরে ওই স্পেসে ওই প্রোগ্রামটাকে রাখে, রাখার পরে ওই প্রোগ্রামে যা কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কি, যে আবার একটা লাইন প্রিন্ট করতে হবে, এর বাইরে কিছু দেওয়া আছে আপাতত না। সো ওইটা ও র্যামের মধ্যে থেকে একটু জায়গা নেয়, জায়গা নিয়ে ওইটা র্যামের মধ্যে রাইখা দেয়। রাইখা দেওয়ার পরে ও প্রিন্ট করবে বা অ্যারিথমেটিক অপারেশন করবে, কিছু একটা করবে। করার পরে আমার কথা হচ্ছে ওই র্যামের জায়গাটা ফ্রি করতে হবে না? হ্যাঁ, এই ফ্রি করার কিওয়ার্ডটা হচ্ছে ভয়েড। দেখছেন, একটা জিনিস বুঝাইতে গিয়ে কত ঘুরে ঘুরে অনেক জায়গা থেকে আসতে হয়েছে, বাট আমার কথা হচ্ছে এটা কেমনে কাজ করতেছে সেটা আমাদের জানা দরকার। কারো কোনো কোশ্চেন আছে? আবার একটু রিপিট করব। আচ্ছা দেখেন, মানে আমি বুঝতে যাচ্ছি আমাদের এই যে কম্পিউটারের যে প্রোগ্রামটা, কম্পিউটারের যে প্রোগ্রামটা সেটা তো চলবে কম্পিউটারের মধ্যে, তো চলার জন্য তার একটা জায়গা দরকার না? ওই জায়গাটা সে কোথা থেকে র্যাম থেকে। আচ্ছা, তো তার তো একটা সময় কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই র্যামের জায়গাটা আসলে কি, যদি আমি অকুপাই করে রেখে দেই, মানে ধরেন আমরা সারাদিন কোনো কাজ ছাড়াই এভাবে বসে আছি, কোন লোকজনের ক্লাস আছে, কোন সেকশনের ক্লাস আছে, কিন্তু আমরা একটা জায়গা দখল করে বসে আছি, আসলে কি হচ্ছে? অসুবিধা ওনাদের হচ্ছে, আমাদের কি কোনো লাভ হচ্ছে? না, না তো। মানুষের অসুবিধা করে লাভ হয়? গরম লাগতেছে বিষয় দিয়ে তাও না, গরম লাগে, গরম লাগতেছে, আমার গরম লাগতেছে। হ্যাঁ কমেন্ট হয়েছে ঠিক আছে, বাইরে থেকে ভাই 18 দিন, 18 16 দিন। ভাই শুক্রবার বিষয় যে ওটা ঠিক আছে। সুইং করে না বড় দশ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো দেখেন যেটা বলতেছিলাম, তো আমাদের তো আসলে কোনো লাভ নাই। তো র্যাম আসলে এই প্রোগ্রামটা চালানোর পরে এই জায়গাটা সে অকুপাই করে রেখে দিয়েছে, যে এখানে আমি কারো জায়গা নেব, লাভ আছে? আর লস আসলে কম্পিউটার লোড বেশি করতেছে। তো জায়গাটা ফ্রি করার জন্য আমাদের ভয়েড আসছে। ভয়েড দিয়ে যখন আমি একটা প্রোগ্রাম রান করি, রান করার সাথে সাথে ওই প্রোগ্রামের কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওটা অটোমেটিক র্যামের জায়গা ফ্রি করে দেয়। বুঝতে পারছি? আরেকটা ওয়ে আছে, ওয়েটা হচ্ছে আমি এখানে দেখি পাশাপাশি
আমরা আসলে এই ভয়েডটা ইউজ করব না, অন্য কিছু ইউজ করব। করব বলতে আমাদের ভয়েডের জায়গায় আমরা লিখব আসলে ইন্ট। ইন্ট মানে হচ্ছে আমাদের ইন্টিজার। ইন্টিজার মানে কি? ডেসিমাল নাম্বারগুলো 10 1 2 3 4 5 6 মানে কোনো ফ্র্যাকশন নাম্বার না, ওগুলোরে বলতেছি আমরা ইন্টিজার। ইন্টিজার লিখবো ভয়েডের জায়গায়, তারপরে মেইনের জায়গায় থাকবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আসবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, কিন্তু একটা এক্সট্রা লাইন আসবে, সেটা হচ্ছে রিটার্ন 0। এবং এই যে ইম্পোস্টার ভদ্রলোক সেমিকোলন দিতে হবে, না দিলে কাজ করবো। হ্যাঁ এরকম সব এরকম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। এই সেমিকোলন আপনার লাইফ মোটামুটি হেল্প করে দেবে, আমি শিওর। বিশেষ করে দেখেন ব্যাপারে দেখবেন যে সব ঠিকঠাক, সেমিকোলন দেখেন প্রোগ্রাম কাজ করতেছে না, প্রোগ্রামে কি অর্ডার দিচ্ছে আপনি বুঝতেও পারতেছেন না। বুঝতে পারছি? এই ইস্যুগুলো আসবে, আমি আগে বলে দিচ্ছি, মানে সতর্ক দেখেন এইটা কিভাবে কাজ করতেছে সেটা তো বুঝছি। যে ভয়েড দেওয়া মানে হচ্ছে আমার প্রোগ্রাম শেষ, র‍্যামের জায়গা খালি করে। এখানে আসলে ইন্টিজার মানে হচ্ছে এ কিছু একটা রিটার্ন করবে, মানে হচ্ছে আমি বলি প্রোগ্রামটা যখন রান হচ্ছে, প্রোগ্রামের কাছ থেকে তো আমি কিছু একটা চাই। আমি তো শুধু শুধু প্রোগ্রাম চালাচ্ছি না, হয় আমি কিছু প্রিন্ট করতে চাই, অথবা যোগ করতে চাই, অথবা বিয়োগ করতে চাই, তার মানে কিছু একটা চাই, তাই না? বাবা মায়ের কাছ থেকে আমরা কি চাই? বাবা একটা বাইক লাগবে, তাই না? বাবার আমি কমান্ড দিচ্ছি, বাবার ধরেন হচ্ছে আপনার এই যে আলু, ঠিক আছে, সিপিইউ, সে বাবারে কমান্ড দিচ্ছে যে বাবা একটা বাইক লাগবে, বাবা সুন্দর মতো বলেছে এই যে নাও 3 লাখ টাকা কিনে নিয়ে আসো, তার মানে রিটার্ন আসছে না একটা। হ্যাঁ, এই যে রিটার্নটাই হচ্ছে এই যে, তার মানে প্রোগ্রামের কাছে আমি কি চাই? কিছু একটা চাই, সেই চাওয়া পাওয়াগুলো আমি এখানে বলবো যে প্রোগ্রামের কাছে আমি এটা চাই, ঠিক আছে? তাই তো? তো প্রোগ্রাম তো কিছু একটা রিটার্ন করতে হবে, মানে কিছু একটা দিতে হবে, সে এখান থেকে দিছে, কিন্তু আমার কথা হচ্ছে এইখানে ভয়েড দিয়ে আমি বুঝাইছি এই যে ইন্টিজার আছে না, ইন্টিজার মানে হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ। ডেটা টাইপ কি সেটা পড়ো, জাস্ট কিওয়ার্ডটা মনে রাখো। ডেটা টাইপ নেক্সট ক্লাসে বুঝাবো। আচ্ছা, ডেটা টাইপ কি জিনিস সেটা আমরা আসলে পরে মানে আস্তে ধীরে জানবো। জাস্ট এতটুকু জেনে রাখেন যে ইন্টিজার হচ্ছে এক ধরনের ডেটা টাইপ, যে ডেটা টাইপটা হচ্ছে আমার শুধুমাত্র ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করে, মানে কোনো ধরনের ফ্র্যাকশন নাম্বার সে সাপোর্ট করে না, চিনে না সে। জাস্ট এতটুকু মনে রাখেন, কোনো ধরনের ফ্র্যাকশন নাম্বার সে চিনে না, সে চিনে শুধু হচ্ছে ডেসিমাল নাম্বারগুলো, ঠিক আছে, যেখানে কোনো ফ্র্যাকশন নাম্বার নাই। তো যেহেতু আমার একটা প্রোগ্রাম আমি শুরু করছি, ওর কাছ থেকে আমি কিছু একটা রিটার্ন চাই। সো রিটার্ন চাই আসলে আমি র‍্যামরে বলতে চাই এই রিটার্ন 0 দিয়ে যে র‍্যাম আমার কাজ শেষ, তুমি জায়গা ফ্রি করে দাও। কথাটা বুঝেন নাই? না বুঝলে কথা, কারণ আমি কি করে বুঝাই, বুঝাচ্ছি। আমরা এই টার্মটার সাথে কি পরিচিত? টপ ডাউন। টপ ডাউন অ্যাপ্রোচ। আসলে এই কথাটা শুনে আপনি কি বুঝতেছেন সেটা বলুন। টপ ডাউন মানে কি? উপরের থেকে নিচে। সি প্রোগ্রাম আসলে কিভাবে কাজ করে জানেন? প্রথমে সে এ লাইনটা রিড করবে, কাজ করবে, তারপরে এ লাইনটা রিড করবে, এটার কাজ করবে, তারপরে এ লাইনটা রিড করবে, এটার কাজ করবে। তার মানে সে উপরের থেকে লাইন বাই লাইন এক্সিকিউট করে করে নিচে নামতেছে। তার মানে এটা আমরা বলতে পারি না একটা টপ ডাউন অ্যাপ্রোচ। বুঝতে পারছি কেন টপ ডাউন অ্যাপ্রোচ আসছে? তো ইন্টিজার আসলে মানে এই প্রোগ্রামটা আসলে করতেছি কি, ধরেন আমরা একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করছি, তার কাছে আমি কি চাই সেটা বলছি, যে অ্যারিথমেটিক অপারেশন চাই নাকি কিছু একটা প্রিন্ট করতে চাই,
বলার পরে সে লাইন বাই লাইন এক্সিকিউট করছে বলতে লাইন বাই লাইনের কাজ করছে, করার পরে সে আইসা যখন রিটার্ন 0 পাবে, রিটার্ন 0 পাওয়ার সাথে সাথে সে আসলে এই রিটার্ন 0 দিয়ে বুঝায় র‍্যাম রে কমান্ড দিছে যে র‍্যাম 0 রিটার্ন করছি, ঠিক আছে? 0 রিটার্ন করা মানে হচ্ছে আমার প্রোগ্রাম শেষ, তুমি জায়গা ফ্রি করে দাও। আর এখানে আমরা ভয়েড দিয়ে র‍্যাম রে বলতেছিলাম যে র‍্যাম আমি কোনো কিছু রিটার্ন করি নাই, তুমি ভয়েড কিওয়ার্ড পাইছো মানে প্রোগ্রামের কাজ শেষ, তুমি জায়গা ফ্রি করো। বুঝতে পারছি? দুটো দুইভাবে কাজ করতেছে। আমরা এটার সাথে নিয়ে বেশি কাজ করব, আমরা এটা করতে চাই না, কারণ এটা একটু মানতাম আমাদের, এটা একটু মডার্ন জিনিস, আমরা আপ টু ডেট থাকতে চাই। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এতটুকু বুঝা গেল, রাইট? তাহলে এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করার আছে, আমি এই ইন্টিজারের কারণে কিন্তু এই রিটার্ন 0 আসছে, জানেন? এই কিওয়ার্ডটার কারণে এটা আসছে, এটা যদি না থাকতো তাহলে এটা আসতো না, কারণ ভয়েডের মধ্যে এই রিটার্ন 0 বলতে কিছু ছিল, এই লাইনই ছিল না। ইন্টিজার মানে হচ্ছে, আমি বলতে যাচ্ছি ভয়েড মানে কি শূন্যস্থান, মানে কিছুই রিটার্ন করবে না। ইন্টিজার মানে কিছু একটা রিটার্ন করবে। এই 0 কি ইন্টিজার? এই 0 কি ফ্র্যাকশন? 0 কি কোনো ফ্র্যাকশন নাম্বার? না তো 0 অবশ্যই ইন্টিজার। দেখেন ও কিন্তু 0.1 রিটার্ন করে নাই, 1.2 রিটার্ন করে নাই, কোনো কিছু রিটার্ন না করে সে 0 কে রিটার্ন করছে, কারণ প্রথমত 0 একটা ইন্টিজার ভ্যালু। আর 0 স্পেশাল বিষয় হচ্ছে র‍্যাম যখন দেখতে পারবে যে মেইন প্রোগ্রাম আমার কাছে 0 কমান্ড পাঠাইছে, তখনই র‍্যাম বুঝে যাবে যে আমার প্রোগ্রাম শাটডাউন করে দিতে হবে এবং র‍্যামে এই প্রোগ্রামটা যে জায়গাটা নিছিল সেই জায়গাটারে ফ্রি করে দিতে হবে, রাইট? কারণ আমি প্রথমেই বলছি, আমি যদি আব্দুল্লাহ আর রহিম বলে ডাক দিই, আব্দুল্লাহ কখনোই রেসপন্স করবে না। তো আমাদের নির্দিষ্ট কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড অনুযায়ী ডাকতে হবে। সো র‍্যাম রে আমার রিটার্ন 0 দিয়ে বুঝাইতে হবে আমার প্রোগ্রাম শেষ, আর নাহলে সে কাজ করবে না। বুঝতে পারছি? ওকে, দেখেন এখানে কিছু কথা বলা আছে, হ্যাঁ এখানে কিছু কথাবার্তা বলা আছে। তো এই যে দেখেন আমি যতগুলো কথা বলছি এখানে সব বলা আছে, সেমিকোলন দিয়ে আসলে স্টেটমেন্টটা টার্মিনেট করা, মানে স্টেটমেন্ট বলতে বুঝাচ্ছি কি, আমরা আসলে স্টেটমেন্ট বলতে কি বুঝি, জাস্ট ক্লাস নিব না, এটা একটা স্টেটমেন্ট। হ্যাঁ স্টেটমেন্টটা শেষ হয়েছে কোথায়? না, ওটার পরে একটা ফুল স্টপ আছে বা দাঁড়িয়ে আছে কিছু একটা। তো আসলে তার মানে হচ্ছে ওই লাইনটা আসলে কোথায় গিয়ে শেষ হয়েছে, তাই তো? আমরা ফুল স্টপ দিয়ে কিন্তু এটাই বুঝি নরমাল। আর সি প্রোগ্রামিং এ আসলে একটা লাইন শেষ হয়েছে সেটা বুঝি আমরা কি দিয়ে? সেমিকোলন দিয়ে। মানে এটা নিয়ে একটু আগে অনেক আলোচনা হয়েছে, বাকি যা আছে সব কিছু এখানে বলা আছে। সি একটা নতুন জিনিস আসতেছে যেটা বলছি কিন্তু একটু ওইভাবে আলোচনা করিনি। সি হচ্ছে আপনার কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে আসলে বুঝাচ্ছি আমি কি, আমরা তো আসলে কোনো কিছু প্রিন্ট করার জন্য কি লিখতেছিলাম? প্রিন্টএফ, রাইট? এখানে সবগুলো ছোট হাতের ছিল না? আপনি যদি এইভাবে ছাড়া অন্য যে কোনো ভাবে ট্রাই করতে যান, আপনি এরকম ধরেন পি বড় হাতের দিকে হবে না, তারপর ধরেন পি দিছেন ছোট হাতের, আর দিছেন বড় হাতের, আর আই এম পি এফ হবে না, মানে প্রিন্ট এই প্রিন্ট লিখতে হবে। মানে সি হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে সি আসলে আমাদেরকে যেভাবে অ্যালাউ করে যে এইভাবেই তোমার লিখতে হবে, ওইভাবেই আমাদেরকে লিখতে হবে। যেমন আমাদের এখানে হচ্ছে ধরেন এটা অনেকটা হচ্ছে রুটিনের মতো, তাই না? আপনার মন চাইলে আপনি যখন হচ্ছে ক্লাসে আসলেন, যখন হচ্ছে বের হয়ে গেলেন, বিষয়টা আসলে ওরকম না, মানে সময় মতো আসতে হবে, সময় মতো যাইতে হবে। ঘটনাটা হচ্ছে এটা আমাদের সি হচ্ছে কেস সেনসিটিভ। আর ওই যে স্ল্যাশ এন দিয়ে যে আমরা নিউ লাইন বুঝি, এটা তো বলছি আমি, তাই না? এই স্লাইডে আসলে নতুন কোনো ইনফরমেশন দেওয়া নাই। আচ্ছা, তো এখানে একটা জিনিস আছে। তো এখানে আসলে আমি বলছিলাম যে কোড ব্লকস আসলে কিভাবে কাজ করে, যে বলছিলাম না যে বাফার সেল হিসেবে কাজ করে একটা, যে ও মাঝখানে থাকে, ও আমার ল্যাঙ্গুয়েজটারে মানে কম্পিউটারের যে ভাষা সেই ভাষায় রূপান্তর করে কম্পিউটারে দেয়, কম্পিউটারের কাছ থেকে আবার একটা নিয়ে আবার আমার দেয়, তাই তো? ওই কাজটাই আসলে এই জায়গায় হচ্ছে। দেখেন কিভাবে হচ্ছে। এডিটর, এডিটর মানে হচ্ছে আমাদের
কোড ব্লকসটা যেটাতে আমরা কোড লিখতেছি বা এডিট করতেছি, ঠিক আছে? ওটা আসলে এডিটর করে কি, এই যে দেখো সোর্স কোড ফাইল সি, আমরা দেখছিলাম একটা ল্যাবের মধ্যে main.c নামে একটা ছিল সোর্সের ফোল্ডারের ভিতরে, ওই যে আমরা যখন প্রজেক্ট খুলছিলাম, হ্যাঁ একদম বাম পাশে নিচে main.c ছিল না, ওইটাই হচ্ছে এই যে এটা file.c, মানে এক একটা নাম দিতে পারবো আপনারা, main.c না দিয়ে আপনার নাম .c দিলেও আসলে ওইটা না, যে এটাই করতে হবে, ঠিক আছে? তো এডিটর আসলে ওই সোর্স ফাইলটারে কন্টেন্ট করে, মানে এডিটরের মধ্যে থাকে। এই সোর্স ফাইলটা আসলে কম্পাইলার, এই যে কম্পাইলার বললাম না তখন, আমাদের রান এন্ড ডিবাগ নামে একটা অপশন দেখছিলাম ল্যাবের মধ্যে, এই যে উপরে এই যে এরকম একটা সাইন ছিল না আমাদের, এই যে হ্যাঁ রান এন্ড ডিবাগ, ওটা দিয়ে আসলে আমরা কম্পাইল করি, মানে কম্পাইল করি বলতে বুঝাচ্ছি যে আমাদের প্রথমেই দেখবেন যদি কোনো সেমিকোলন দেন বা সেমিকোলন না দেন বা প্রিন্টের কি বড়দের দিয়ে দিচ্ছেন, আপনার প্রোগ্রাম রান হবে না, আপনাদের সাথে সাথে একটা এরর মেসেজ থ্রো করবে। তার মানে ঘটনাটা কি হচ্ছে জানেন, প্রথমে সে একটা পুরোটা প্রোগ্রাম চেক করছে, চেক করে দেখছে যে কোনো এরর আছে কি, যদি এরর না থাকে তারপরেই প্রসেস শুরু হয়। তার মানে ও প্রথমে কি করতেছে, আগে চেক করতেছে কোনো এরর আছে কিনা, তারপরে প্রোগ্রাম রান শুরু হয়। তো কম্পাইলার করে কি, এই জিনিসটাকে কম্পাইল করে, মানে প্রসেস করে, আগে দেখে চেক করে দেখে যে কোনো ধরনের এরর আছে কিনা, যদি না থাকে তারপরে ও file.obj নামে একটা অবজেক্ট বানায়। মানে কি, ধরেন আমরা মানুষ, আমাদের হাত পা মাথা নাক কান সব খুলে খুলে আলাদা জায়গায় রাখা হয়েছে, এটা সিগনিফিকেন্স, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস। মাথার থেকে আপনি দুইটা চোখ আলাদা করে রেখে দিচ্ছেন, ওই চোখের দরকার আছে, কিন্তু হচ্ছে সবকিছু যখন একসাথে ইন্টিগ্রেটেড থাকবে তখন ওই জিনিসটা আসলে দরকার, তাই না? তখনই এটা আসলে কাজ করে। এই জিনিসটা আমরা বলি অবজেক্ট, মানে সবকিছু একসাথে, মাথা হাত পা নাক চোখ কান সবকিছু একসাথে যখন ইন্টিগ্রেট করা থাকে ওই জিনিসটা আমরা বলি অবজেক্ট। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্ট। দেখে দেখেন আমার সি এর একটা প্রোগ্রামের ভিতর অ্যারিথমেটিক অপারেশন থাকতে পারে, প্রিন্টের অপারেশন থাকতে পারে, আরো বিভিন্ন ধরনের হাবিজাবি কাজ থাকতে পারে। তো সবগুলা কাজ হচ্ছে একটা একটা করে আমি কম্পোনেন্ট হিসেবে করতে পারি বা একটা স্টেটমেন্ট, কিন্তু সবগুলোর যখন আমি একসাথে কাজ করবে তখন ওই জিনিসটা কি ওয়ার্কেবল। যেমন আরো সিম্পল উদাহরণ দিই, আমরা এটিএম এর কাছে গেছি, তাই না? আচ্ছা, এখন এটিএম এ উইথড্র করতে পারেন, ক্যাশ চেক করতে পারেন, ক্যাশ ইন করতে পারেন, ক্যাশ আউট করতে পারেন, সব কিছু তো করতে পারেন। এখন ধরেন ক্যাশ ইনের মেশিন আলাদা, ক্যাশ আউটের মেশিন আলাদা, তারপর ব্যালেন্স চেক করার মেশিন আলাদা, মানে পাশাপাশি আছে। এই জিনিসটা কি ফিজিবল? মানে ধরেন আপনি ব্যালেন্স চেক করবেন, একটা মেশিনে দাঁড়াইতে হবে, ক্যাশ আউট করতে হলে আরেকটা মেশিনে দাঁড়াইতে হবে, ক্যাশ ইন করতে হলে আরেকটা মেশিনে দাঁড়াইতে হবে। এটা কি ফিজিবল? মানে এটা কোনো একটা অপটিমাইজ সলিউশন, কোনো এটা সলিউশন হতে পারে না। কিন্তু সব যখন একসাথে তখন কি এটা একটা সলিউশন, তাই তো? মানে ওটা আমাদের এফিশিয়েন্ট সলিউশন। তো আমাদের কাজ হচ্ছে এফিশিয়েন্ট সলিউশনের দিকে যাওয়া। আচ্ছা, তো সব কাজকর্ম যখন আমি এক জায়গায় ইন্টিগ্রেট করছি, মানে এক জায়গায় নিয়ে এসে, তখন ওইটাকে আমরা কি বলি? অবজেক্ট। তো আমাদের পুরো সি প্রোগ্রামটারে সে করে কি একটা অবজেক্ট বানায় হচ্ছে লিঙ্কারের কাছে পাঠায়। আমরা stdio.h নামের একটা হেডার ফাইল দেখছিলাম না, ওটার কাজ কি ছিল? বিভিন্ন ধরনের লাইব্রেরি ইম্পোর্ট করা। প্রথমে বলছিলাম না যে আমাদের লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, কারণ ওটা তো মেশিনের ভাষায় যেতে হবে, তাই না? ওটার জন্য তো বিভিন্ন কাজকর্ম করতে হয়, ওগুলোকে আমরা বসে বসে লিখবো না, আমাদের জন্য লিখে দেওয়া আছে, খালি include stdio.h দিয়ে আমি ওই লাইব্রেরিগুলো পেয়ে যাচ্ছি, ওগুলোর অ্যাক্সেস। ও করে কি এই অবজেক্ট বানানোর পরে ওই লাইব্রেরিগুলো নিয়ে এসে তারপর হচ্ছে আপনার লিঙ্কারের মধ্যে দিয়ে দেবে। লিঙ্কার করে কি আপনার এক্সিকিউটেবল কোড মেশিন রিডেবল কোডে রূপান্তর করে file.exe। এই .exe এর সাথে আপনারা পরিচিত? দেখেন আপনারা কখনো কম্পিউটারে কোনো অ্যাপ ইনস্টল করছেন? হ্যাঁ, উইন্ডোজে
সবসময় ডট ইএক্সি 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 এটাই তো থাকে, হ্যাঁ রাইট? তাই না? খেয়াল করে একটু চিন্তা করে দেখেন তো, ডট ইএক্সি এর বাইরে কিছু পাইছেন না? উইন্ডোজে থাকে না, লিনাক্সের জন্য আলাদা, ম্যাকের জন্য আলাদা, সেটা তো কোনো জিনিস, কিন্তু উইন্ডোজে থাকে। তার মানে কি ডট ইএক্সি মানে এক্সিকিউটেবল কোড, বুঝছেন? আপনি যখন কোড ব্লকসে কোডটা রান দিবেন একটা কালো উইন্ডো আসে না, হ্যাঁ, ওইখানে লেখা দেখবেন main.exe লেখা আছে একদম। ধরেন এই যে এটা কালো উইন্ডোটা, এই কালো উইন্ডোর একদম বাম লেফট টপ কর্নারে দেখবেন main.exe লেখা আছে। তার মানে আসলে আপনি এডিটরে একটা কোড লিখছেন, সেটা হচ্ছে সোর্স কোডে রূপান্তরিত হয়েছে, মানে main.c তে। main.c কম্পাইলারের কাছে পাঠাইছে, কম্পাইলারের কাছে পাঠানোর পর কম্পাইলার কি করতেছে, সকল ধরনের এরর টেরর চেক করতেছে, চেক করে আপনার ফাইল.obj বানাইতেছে, মানে একটা অবজেক্ট বানাইতেছে। অবজেক্ট বানায় লিঙ্কারের কাছে পাঠাইতেছে, লিঙ্কার সকল ধরনের প্রয়োজনীয় লাইব্রেরি যা আছে সবকিছু ইম্পোর্ট করে সেটাকে এক্সিকিউটেবল কোড বানায় কম্পিউটারের কাছে দিচ্ছে, তারপরে আমার কাছে আউটপুট আসতেছে। বুঝতে পারছি? মানে কতক্ষণ ধরে যত কিছু বলছি সবকিছু একটা ডায়াগ্রামের মধ্যে আসলে রিপ্রেজেন্ট করা আছে। এখানে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আনলেস যারা পরে আসছে। আচ্ছা, তো আসলে আমরা এখানে আপনার বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলের কথা বলা আছে, সরি আইডির কথা বলা আছে, কোড ব্লকস, ভিজুয়াল স্টুডিও কোড বা হাবিজাবি যেটাই হোক আমরা ইউজ করতে পারি, আপনারা যেটাতে কমফোর্টেবল ফিল করেন। তবে কোড ব্লকস ইউজ করাটা সবচেয়ে সহজ। সহজ বলতে এটা হচ্ছে খুবই লাইট ওয়েট, মানে হচ্ছে ভারী সফটওয়্যার না, খুবই লাইট সফটওয়্যার। হ্যাঁ, ভিএস কোড ইউজ করতে পারেন, কিন্তু আপনার আলাদা করে এক্সটেনশন নামাই নিতে হবে, ঠিক আছে? আপনারা একটু বড় হলে ভিএস কোড ইউজ করেন, ভিএস কোড বা সাবলাইম টেক্সট নামে একটা আইডিয়া আছে, ভিডিও জিনিস, ঠিক আছে? তো দেখেন ডিবাগিং প্রবলেম এররস, আসলে এররগুলো কিভাবে আইডেন্টিফাই হয় দেখেন। প্রথমে আমার এডিটর কি করে, আমাদের কাছে দুই ধরনের এরর আসতে পারে, মানে জিনিসগুলো আসলে মজা। এটা মুছে দিই, হ্যাঁ। আপনাদের কিন্তু এক্সামে মিডে সিটিতে হাবিজাবি যাই আছে, খাতায় কোড লিখতে হবে, হাতে কোড লিখতে হবে এই কোর্সের জন্য, ল্যাবের জন্য কম্পিউটার, সো হাতে কোড লেখা শিখতে হবে। আচ্ছা, এই জায়গাটুকু ইগনোর করেন, মানে কি বুঝাইতে চাচ্ছি সেটা বোঝাতে হবে, এই জায়গাটুকু ইগনোর করেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করছি, প্রথমে লাইব্রেরি অ্যাড করছি, তাই না? তারপরে মেইন ডিক্লেয়ার করছি, তার মানে আমার প্রোগ্রাম শুরু হচ্ছে কোথা থেকে, মেইন থেকে, তাই তো? মানে মেইন বলতে আমরা বুঝাই আপনার কম্পাইলার, মানে হচ্ছে
প্রথমেই কোডের ভিতরে খুঁজে মেইন কোথায় আছে, মেইন যেখানে আছে সেই এখান থেকে রান শুরু করবে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমি একটা বক্স আছে, আমি বক্সের মধ্যে 10 নামক একটা সংখ্যা রাখলাম। এই লাইনের মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ শিওর? কি প্রিন্টএফ আসছে? আমি বলতেছি এই লাইনের মধ্যে কোনো ভুল আছে? এটা বাদ দাও, এই জিনিস বাদ দিলে এই ইন্টিজার নাই, এই ইন্টিজার পরে আসছে। সেমিকোলন দেই, তাই না? তার মানে প্রথমে এটা কি হবে, এরর দিবে না, তাই তো? আসতেছে এই এররটা কোথায় দিচ্ছি সেটা বের করা হচ্ছে। প্রথমে আমি এই ভিতরে লিখছি কোডটা, তাই না? লেখার পরে সেটা হচ্ছে আমি লিখছি ফাইলের ভিতরে, তাই তো? ও লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখতেছে, আমি বললাম সেমিকোলন না, এরর দিবে। কম্পাইলার করতেছি কি ওই এররটা ধরে এটা কি সিনট্যাটিক এরর, মানে আমি একটু সেমিকোলন দিই, এটা তো কোনো লজিক্যাল এরর, এটা কোনো লজিক্যাল এরর না, এটা হচ্ছে আমার সেমিকোলন দিতে ভুলে গেছি, সো এটা একটা টেক্সট এরর, এটা বলে আমরা সিনট্যাকটিক এরর, মানে সিনট্যাক্সের সমস্যা, ঠিক আছে? সিনট্যাকটিক এরর বলতেছি। তার মানে আমি কম্পাইলারে মানে কোডের মধ্যে আমি সেমিকোলন দিতে ভুলে গেছি, কম্পাইলার এখানে এরর দিয়ে এডিটরের কাছে বলে দিবে ভাই তোমার এখানে এরর আছে, এই প্রবলেমটা সলভ করো, ঠিক আছে? প্রবলেমটা সলভ করলাম। এই প্রোগ্রামের মধ্যে আর কোনগুলো আছে? হ্যাঁ আরে আপনারা প্রিন্টএফ ভুলে ওই থেকে প্রিন্টএফ না দিলে স্যার প্রোগ্রাম রান হয়, প্রিন্টএফ না দিলে প্রোগ্রাম রান হয় না? হ্যাঁ হয় প্রিন্টএফ এর কাজ আলাদা। এখানে কোনো ভুল আছে? এটা হচ্ছে ডিভিশন। আমারে বলেন 10 কে যদি 0 দিয়ে ডিভাইড করি কত হবে? হ্যাঁ কত? হ্যাঁ কে 0 বললো? এই 0 কে 0 কে আছে? হাত তুলে এই 0 বলেন, 0 কে আছে? এটার অ্যানসার আসলে 0। কে আছেন 0? আরে তাহলে অ্যানসার কি হবে? 0 না হলে কি হবে? অসংখ্য না ইরো স্যার, ওই লিঙ্ক দিকে কিন্তু অসংখ্য। হ্যাঁ হ্যাঁ 0 ওনার সাথে কে এক সেটা আমি জানতে চাচ্ছি, সবাই দ্বিমত? না আমি চেষ্টা করি কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে কি হবে? স্যার 0 থাকবে। কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে আচ্ছা দিলে একটা বলেন তো 0 ডিভাইডেড বাই 10 এটা হবে? এটা পয়েন্টের মাধ্যমে এটা এটাও 0 এটাও 0 রাইট? এই আপনার এইচএসসি কত ব্যাচ? 23 পরীক্ষা তো হয়েছে না? পরীক্ষা হয়েছে না? মানে পরীক্ষা হয়েছে না কত মাস দিয়ে দিছে সেটা জিজ্ঞেস করতেছি। পরীক্ষা হয়েছে? আমার কাছে খবর নেই, এই কারণে জিজ্ঞেস করলাম। আপনার অন্যভাবে নিয়ে কোনো কিছুতে 0 দিয়ে ভাগ করা মানে ইনফিনিটি। হ্যাঁ অনেকেই এখানে আছে 0 মানে 0 চিন্তা করছে। এই কারণে জিজ্ঞাসা করছি যে পরীক্ষা হয়েছে কিনা। এটা ইনফিনিটি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? যেটা আসলে রেঞ্জ আমি জানি না, তার মানে এটা লজিক্যাল এরর, রাইট? ওকে, তার মানে এই জায়গায় একটা এরর এক্সিস্ট করে, তাই তো? এখানে একটা এরর এক্সিস্ট করে। তো এই এররটা তো আর সিনট্যাকটিক এরর না, এটা কি এরর? লজিক্যাল এরর। তাহলে এরর কয় ধরনের? দুই ধরনের।
এই যে এই দুই ধরনের এরর আমার কাছে আছে। কম্পাইলারের কাজ হচ্ছে সিনট্যাকটিক এরর খুঁজে বের করা, সে লজিক্যাল এরর নিয়ে কাজ করে না। সো প্রথমে আমি যদি প্রোগ্রামটা রান করি, এডিটরের কাছে মানে এখানে আমার কোডটা লেখা আছে, এডিটরের কাছে কম্পাইলারে পাঠাবে, কম্পাইলার দেখবে সেমিকোলন টেমিকোলন সবকিছু ঠিক আছে, কোনো ধরনের সিনট্যাকটিক এরর নাই। সো কম্পাইলারের যে ধাপটা সেটা পাস হয়ে সে একটা অবজেক্ট বানাবে, অবজেক্ট বানায় যখন লিঙ্কারের কাছে আসছে তাও কোনো সমস্যা নেই, কারণ লিঙ্কার দেখতেছে সকল ধরনের লাইব্রেরি ইম্পোর্ট করব, কোনো ধরনের সিনট্যাকটিক এরর নাই, এক্সিকিউটেবল কোডে পাঠাইছে, পাঠানোর পরে কম্পিউটারে দিছে, কম্পিউটার বলতেছে যে 10 কে 0 দিয়ে ভাগ দিছে, তার মানে এটা ইনফিনিটি, মানে এটা লজিক্যাল এরর আছে। সো এইখান থেকে সিমেন্টিক এরর বলে, অ্যাকচুয়ালি সিমেন্টিক এরর বা লজিক্যাল এরর। সিমেন্টিক এরর অথবা লজিক্যাল এরর, যদি কোনো সিমেন্টিক এরর অথবা লজিক্যাল এরর থেকে সেটা এই জায়গায় এসে ধরা হয়, মানে এক্সিকিউট করার পরে। আর কম্পাইলার হচ্ছে এক্সিকিউট করার আগে কোনো সিনট্যাকটিক এরর থাকলে বলবে, কোনো লজিক্যাল এরর ধরার মতো ক্ষমতা তার দেওয়া হয় না, তাই না? উপদেষ্টার ক্ষমতা একরকম, রাষ্ট্রপতির ক্ষমতা একরকম। সো ও আসলে উপদেষ্টা, রাষ্ট্রপতি না। ওরে শুধু সিনট্যাকটিক এরর ধরার ক্ষমতা দেওয়া হয়েছে। সো সিনট্যাকটিক এরর যদি না থাকে, লজিক্যাল এরর যদি থাকে, প্রোগ্রাম পাস হয়ে যাবে, পাস হয়ে গিয়ে এক্সিকিউটেবল কোড যখন হবে ওইখানে আইসা ধরা হবে যে ইনফিনিটি তো ক্যালকুলেশন করা পসিবল না, এটা লজিক্যাল এরর না, লজিক্যাল এরর আইসা তারপরে এডিটরে বলবে যে ভাই তুমি 10 কে 0 দিয়ে ভাগ দিতে যাচ্ছ, এটা পসিবল না, তখন এসে এরর। বুঝতে পারছি দুটো জিনিসের মধ্যে তফাৎ বুঝছেন নাকি আরেকবার বলবেন? সিনট্যাকটিক এররগুলো কি কারণে হয়? মানে কি কি আমরা মানে এনালাইজ করি? হ্যাঁ, সিনট্যাকটিক এররটা মানে যেমন আমরা সেমিকোলন ব্যবহার না করলে আবার তারপর অনেক কিছু হতে পারে। ধরেন আপনি এখানে রিটার্ন 0 এর জায়গায় বড় হাতের আর দিয়েছে, তাও সিনট্যাকটিক এরর, এটা কোনো লজিক্যাল এরর না, আপনার টাইপিং মিস্টেক, তাই না? তারপরে এখানে 0 এর জায়গায় 2 মেরে দিয়েছে, তখন না 2 দিলেও অন্য জিনিস, তখন হচ্ছে র্যামের জায়গাটা খালি হবে, কিন্তু প্রোগ্রাম কাজ করবে। র্যামের জায়গা খালি করার জন্য আমার এখানে 0 দিতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে সিনট্যাকটিক এরর। হ্যাঁ, এটা কোনো লজিক্যাল এরর না। এখানে ব্র্যাকেট না দিলে সিনট্যাকটিক এরর। ইনক্লুডের জায়গায় ধরেন আপনি ই দিতে ভুলে গেছেন, এটা একটা সিনট্যাকটিক এরর। কিন্তু আপনি এই যে যেমন 10 রে 0 দিয়ে ভাগ করে দিয়েছেন, এই যে 10 রে 0 দিয়ে ভাগ করেছেন, এটা লজিক্যাল এরর। হ্যাঁ, ঠিক আছে, এই টাইপের লজিক্যাল এরর থাকতে পারে। লজিক্যাল এরর থাকলে ওটা কোথায় গিয়ে ধরা খায়? একদম এক্সিকিউট হওয়ার পরে, ঠিক আছে, এক্সিকিউটেবল ফাইল হওয়ার পরে গিয়ে ধরা খায়। ঠিক আছে, আমি বুঝতে পারছি আমরা? কারো কোনো কোশ্চেন? দেখেন এখানে ওই কথাগুলোই বলা আছে, ঠিক আছে? এখানে কি বলতেছে? The sentence is an excellent Italian. এটা একটা মিনিংফুল সেন্টেন্স হলো? The sentence is an excellent Italian, এটার কোনো মানে আছে? নাই তো, এটা লজিক্যাল এরর। মানে লজিক্যাল এরর আর সিমেন্টিক এরর কি জিনিস সেটা বলা হয়েছে। দেখেন সিমেন্টিক এরর হচ্ছে মি স্পিক ইংলিশ গুড, এটা আসলে স্ট্রাকচারের সমস্যা। মানে ধরেন আমি সেকেন্ড ব্র্যাকেট দেইনি, এটা আসলে কিসের সমস্যা? স্ট্রাকচারের সমস্যা, মানে এটা কোনো লজিক্যাল ইস্যু না। এটা আসলে ঠিক করতে গেলে আমার কি করতে হবে? আই কি করতে হবে বলেন? মি এর জায়গায় কি দিলে? আই দিলে আই স্পিক ইংলিশ গুড নাকি গুড ইংলিশ, তাও সমস্যা নেই, মানে আই দিলে আসলে ঘটনাটা কাজ করবে। সো এখানে কোনো লজিক্যাল এরর নেই, এটা হচ্ছে সিনট্যাকটিক সমস্যা। কিন্তু এটা আসলে লজিক্যাল এরর, এটা কোনো মিনিংলেস, এটা একটা মিনিংলেস সেন্টেন্স। দিস সেন্টেন্স ইজ অ্যান এক্সিলেন্ট ইটালিয়ান, ইটস এ মিনিংলেস সেন্টেন্স। ওকে, তারপরে সেকেন্ড প্রোগ্রাম। তো আজকে হচ্ছে সেকেন্ড প্রোগ্রামে না যাই, আমরা এতটুকু পর্যন্তই থাকি যে আমাদের দুই ধরনের এরর, লজিক্যাল এরর আর সিমেন্টিক এরর পর্যন্ত আজকে পড়ছি। ঠিক আছে? আচ্ছা।
প্রথম পার্টে ক্লাসের কোনো কোশ্চেন আছে এবং সেকেন্ড পার্ট মিলে কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে।